বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে শেয়ার করছি মাত্র ৩টি উপকরণ দিয়ে ভীষণই মজাদার একটা পুডিং এর রেসিপি। ক্যারামেল তৈরি করার ঝামেলা ছাড়া একদম সহজভাবে বানানো যায় এই পুডিংটি। ছোট বড় সবাই ভীষণই পছন্দ করে। আমার কাছে তো মনে হয় দুনিয়ার সবচেয়ে সহজ পুডিং এর রেসিপি হচ্ছে এটাই। বানানো যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণই মজাদার। সারাদিন রোজা রাখার পর আমরা যদি এই ডেজার্টটি খেয়ে থাকি তাহলে কিন্তু আমাদের শরীরে সব ক্লান্তি নিমেষে শেষ হয়ে যায় ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি। তো চলুন আজকে পুডিং এর রেসিপিটি শুরু করা যাক। আজকে পুডিং এর রেসিপির জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব 2টা ডিম, নিয়ে নিব 5 টেবিল চা চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। সবকিছু এখন একটা উইক্সের সাহায্যে মিক্সড করে নিব। ডিমটাকে খুব ভালো করে চিনির সঙ্গে ফেটিয়ে নিতে হবে। আমার ডিম এবং চিনিটা সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে। চিনিটা কিন্তু একদম সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিব প্রায় 1 কাপের মতো লিকুইড দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছিলাম এবং ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি ডিমের মিশ্রণের সঙ্গে দিয়ে দিয়েছি। তারপর এখানে 4 থেকে 5 ফোঁটার মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার কারণে কিন্তু ডিমের স্মেলটা আর লাগবে না। আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তার পরিবর্তে আপনারা এখানে এলাচের গুঁড়াও ইউজ করতে পারবেন। আমি এখানে ডিম যে পরিমাণে হয়েছে, ডিমটা ফেটানোর পরে আমার প্রায় 1 কাপের মতো হয়েছে। 1 কাপ মানে ডিমটা যে পরিমাণে হয়েছে ঠিক সেই পরিমাণে এখানে দুধটা নিতে হবে। মানে ডিম এবং দুধটা সমপরিমাণ দিলেই পুডিংটা খুব ভালো আসে। তারপর দুধের সঙ্গে ডিমের মিশ্রণটা ভালো করে ফেটিয়ে একটা সাইডে রেখে দিলাম। আমি যে বাটিতে এই পুডিংটাকে বসিয়ে দিব সেই বাটির মধ্যে আমি আগে থেকে তেল লাগিয়ে রেখেছি। যেহেতু এটা ক্যারামেল ছাড়া পুডিং, তার কারণে তেল লাগিয়ে নিয়েছি যাতে করে খুব সহজে পুডিংটাকে মোল্ড আউট করা যাবে। এবং একটা ছাঁকনির সাহায্যে এবং ডিম এবং দুধের মিশ্রণটাকে ভালো করে আমি সেঁকে নিব যাতে ডিম এবং দুধের কোনো লাম্পস পুডিং এর ভিতরে না যায়। এবং সেঁকে নেওয়ার ফলে কিন্তু পুডিংটা ভীষণই স্মুথ হবে, খেতেও ভীষণ ভালো লাগবে। আমি সেঁকে নিয়েছি, এবার চলে আসলাম চুলাতে। চুলাতে একটা কড়াইয়ে আমি পানি দিয়ে রেখেছিলাম এবং স্ট্যান্ড বরাবর পানি দিয়েছি। এবার পুডিং এর বাটিটাকে আমি স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে এটাকে বেক করে নিব প্রায় 25 থেকে 30 মিনিট। আমি ফিরে আসলাম 25 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা মাশাআল্লাহ অনেকটা ফুলে গিয়েছে। আমি একটা স্টিকের সাহায্যে এবার পুডিংটাকে চেক করে নিব। আমার কাঠিটা কিন্তু একদম ফ্রেশ এসেছে, তার মানে আমার পুডিংটা একদম হয়ে গিয়েছে। ঠান্ডা হওয়ার পর আমি পুডিংটাকে একটা নাইফের সাহায্যে চারপাশটা একটু কেটে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন ঠান্ডা হওয়ার পর পুডিংটাকে কেটে নিতে। চারপাশটা আমি নাইফের সাহায্যে একটু ছাড়িয়ে নিলাম এবার উপর থেকে একটা বাটি দিয়ে মানে একটা প্লেট নিয়ে আমি পুডিংটাকে মোল্ড আউট করে নিব। উপর থেকে 2 থেকে 3 বার একটু ট্যাপ করে দিব বাটিটাতে এবং আস্তে করে বাটিটা সরিয়ে নিলাম। আমি উপর থেকে 3টা চেরি দিয়ে পুডিংটাকে ডেকোরেশন করে নিলাম দেখতে সুন্দর লাগার জন্য। এখানে কিন্তু চেরি না দিলে কোনো সমস্যা নেই, টেস্টের কিন্তু কোনো হেরফের হবে না। আমি পুডিংটাকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন পুডিংটা মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে। এই পুডিংটা দেখতে যতটা আকর্ষণীয়, খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি ইয়াম্মি। ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। পুডিংটা বানানোর পর যদি আমরা ফ্রিজে রেখে দেই, ফ্রিজ মানে ইফতারের আগে যদি আমরা ফ্রিজ থেকে বের করে এই পুডিংটা খাই তাহলে কিন্তু আমাদের আত্মাটা একদমই শান্তিতে ভরে যায়। তো আজকে পুডিং এর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ প্লিজ বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি অলরেডি কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি ভীষণই মজাদার একটা পুডিং এর রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো পুডিং এর জন্য প্রথমে আমি ক্যারামেলটা করে নিব। তার জন্য আমি একটা হাঁড়িতে 4 চা চামচ চিনি দিয়েছি।
এবার মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখে আমি ক্যারামেলটা সেট করে নিব। একটা চামচের সাহায্যে আমি মাঝে মাঝে নেড়ে দিব, তাহলে দেখা যাবে যে ক্যারামেলটা পুড়ে যাবে না। ঠিক এরকম কালার করে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এর চেয়ে বেশি কালার আনলে কিন্তু ক্যারামেলটা তিতা হয়ে যাবে। এরপর সঙ্গে সঙ্গে আমি বাটিটা ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটাকে বাটির সঙ্গে সেট করে নিব। এবার বাটিটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি দুধের প্রিপারেশনে চলে যাব। আমি এখানে 900 গ্রাম লিকুইড দুধ নিয়েছি, তার মধ্যে 2টা সবুজ এলাচ দিয়ে দিলাম। এই এলাচটা দেওয়ার কারণে কিন্তু ডিমের স্মেলটা আর লাগবে না। এবার আমি অনবরত নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নিব। অনেক সময় দেখা যায় কিন্তু দুধ জাল করতে নিচে লেগে যায়। তো দুধটা যদি নাড়াচাড়া করা যায় তাহলে কিন্তু আর নিচে লেগে যাওয়ার চান্স থাকে না। দুধটা যখন আমার 4 ভাগের 3 মানে 1 ভাগ কমে যাবে, সে পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে আবারও নেড়ে চেড়ে দুধটাকে ঠান্ডা করে নিয়ে নিব। অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে উপর থেকে কোনো প্রকার সর না জমে। দেখতেই পাচ্ছেন আমার দুধটা কিন্তু আগের চেয়ে অনেকটা ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে দিব এবং নেড়েচেড়ে দুধটাকে ঠান্ডা করে নিব। এখন আমি একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিব। মিষ্টির জন্য দিয়ে দিব 1/2 কাপ চিনি। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ডিম এবং চিনিটাকে ভালো করে মিশিয়ে নিব, যাতে চিনিটাও গলে যায় এবং ডিমটাও সুন্দরভাবে ফেটানো হয়। এবার চলে যাব, মানে আগে থেকে যে দুধটাকে আমি জাল করে ঠান্ডা করে রেখেছিলাম সেই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম চালের গুঁড়া। চালের গুঁড়াটাকে আমি পানির সঙ্গে মিশিয়ে দিয়েছি। এখানে আমি 3 চা চামচ চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়াটা দেওয়ার পর আমি দুধের সঙ্গে আগে ভালো করে মিশিয়ে নিব, তারপর আমি এ পর্যায়ে চুলাটাকে অন করে দিয়েছি। কিছুক্ষণ জাল করলে দেখা যাবে যে চালের মানে দুধের মিশ্রণটা অনেকটা ঘন হয়ে আসবে। এ পর্যায়ে কিন্তু চুলা মানে নাড়াচাড়া বন্ধ করা যাবে না। এর মধ্যে যে আমি সবুজ এলাচগুলো দিয়েছিলাম সেগুলো বেছে বেছে ফেলে দিয়েছি। যখন চালের গুঁড়োটা একদম ঘন হয়ে এসেছে, সে পর্যায়ে ঠান্ডা করে নেওয়ার পর আমি এর মধ্যে ডিমের মিশ্রণটা ঢেলে দিলাম। গরম অবস্থাতে কিন্তু কোনোভাবেই ডিমের মিশ্রণটা দেওয়া যাবে না। এরপর একটা হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। আমি একটা স্প্যাচুলারের সাহায্যে আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নিলে দেখা যাবে সমস্ত উপকরণ ভালোভাবে মিশে যাবে। আমার মিশানো হয়ে গেছে। আগে থেকে যে ক্যারামেলটা সেট করে রেখেছিলাম সেই দুধের মিশ্রণটা ঢেলে দেওয়ার পর উপর থেকে আমি একটা পলিথিন পরিষ্কার পলিথিন উপর থেকে দিয়ে একটা রাবারের সাহায্যে বেঁধে দিলাম। তাতে করে দেখা যাবে যে স্টিম করার সময় এর মধ্যে আর কোনোভাবে পানি প্রবেশ করবে না। তারপর আমি আগে থেকেই একটা হাঁড়ির মধ্যে পানি দিয়ে রেখেছিলাম, উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তারপর পুডিং এর বাটিটাকে বসিয়ে দিলাম। আমি উপর থেকে আবারও একটা ঢাকনা দিয়ে একটা শিল দিয়ে দিয়েছি যাতে পুডিং এর পাত্রটি কোনোভাবে নড়াচড়া না করে, এবং উপর থেকে আবারও একটা ঢাকনা দিয়ে উপরে ছিদ্রটাকে বন্ধ করে দিয়েছি। এভাবে অপেক্ষা করব 30 মিনিট। 30 থেকে 35 মিনিটের মধ্যে কিন্তু পুডিংটা হয়ে যায়। আমি মোটামুটি 32 মিনিট পর চলে আসলাম। আমি পুডিংটাকে চেক করে নিব, যেহেতু আমি উপর থেকে পলি দিয়ে দিয়েছি। চাকু দিয়ে একটু ছিদ্র করে দেখব। এবার একটা স্টিকের সাহায্যে এটাকে চেক করে দেখবো আমার পুডিংটা হয়েছে কিনা। আমার স্টিকটা কিন্তু একদম ক্লিন এসেছে, তার মানে আমার পুডিংটা একদম হয়ে গিয়েছে। পুডিংটা কিন্তু এই অবস্থায় ভীষণই গরম আছে। আমি উপর থেকে পলিটাকে ছেড়ে নিচ্ছি। এই অবস্থায় কিন্তু কোনোভাবে মোল্ড আউট করা যাবে না। এটাকে আমি ঠান্ডা করে তারপর মোল্ড আউট করব। ফিরে আসলাম আমি 20 থেকে 25 মিনিট পর। পুডিংটা কিন্তু এখনো হালকা গরম আছে, তবে অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। তারপর 4-5টাকে আমি একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি।
এবং উপর থেকে একটা প্লেট দিয়ে এটাকে সুন্দরভাবে মোল্ড আউট করে নিলাম। আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আমি এবার পুডিংটাকে কেটে আপনাদের মাঝে শেয়ার করতেছি। দেখুন পুডিংটা কতটা সুন্দর হয়েছে। এই পুডিংটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। এই পুডিংটা একবার খেলে কিন্তু এর টেস্ট আপনি বলতে পারবেন না, ভীষণই টেস্টি হয়। আর মুখে দিলে কিন্তু একদম মিলিয়ে যায়, এতটাই সফট হয়। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। এন্ড আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। এই রেসিপিটিও এখানেই শেষ করছি, চলে যাচ্ছি পরের রেসিপিতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপির ভিডিও দেখার জন্য। আজকে শেয়ার করব ডিম এবং আগার আগার পাউডার ছাড়াই শুধুমাত্র দুধ দিয়ে তৈরি মালাই পুডিং। এই পুডিংটা দেখতে যতটা আকর্ষণীয়, খেতেও আলহামদুলিল্লাহ তার চেয়েও অনেক বেশি টেস্টি হয়ে থাকে। বানানো অনেক সহজ। তো আজকের রেসিপিটা আশা করছি সবার কাছে ভীষণই ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে রাখবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপির জন্য চলে আসলাম চুলাতে একটা কড়াই আমি দিয়ে দিব 1/3 কাপ চিনি। চিনিটাকে আমি ক্যারামেল করে নিব। তার জন্য এখানে আমি 2 চা চামচের মতো পানি দিয়ে দিলাম চিনির সঙ্গে। এরপর এটাকে আমি মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখে ক্যারামেল তৈরি করে নিব। হাই হিটে কিন্তু ক্যারামেলটা করা যাবে না, তাহলে কিন্তু দ্রুত ক্যারামেলের কালারটা চেঞ্জ হয়ে আসবে। আমি একটু হালকা নেড়ে দিলাম। খুব অল্প সময়ের মধ্যে দেখতে পাবেন যে ক্যারামেলের সুন্দর একটা কালার চলে আসবে। আমি এখন অনবরত এটাকে নেড়ে চেড়ে একটা ব্রাউন কালার করে নিব। তবে খুব বেশি কালার করা যাবে না, এর চেয়ে বেশি কালার আনলে কিন্তু ক্যারামেলের টেস্ট একদম তেতো তেতো ভাব আসবে। এ পর্যায়ে আমি দিয়ে দিব 2 কাপ লিকুইড দুধ। আমি এখানে 2 কাপের সামান্য একটু বেশি দিয়ে দিয়েছি। তবে দুধটা দেওয়ার পর ক্যারামেলের চিনিটা কিন্তু জমাট বেঁধে যাবে, এতে ভয় পাওয়ার কোনো কিছু নেই। আস্তে আস্তে নাড়াচাড়া করলে কিন্তু এই ক্যারামেলটা একদম গলে যাবে। আমি একটা হুইস্কের সাহায্যে ভালো করে ক্যারামেলটাকে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা কিন্তু আস্তে আস্তে গলে যাচ্ছে। আমি এ পর্যায়ে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিব একটা সবুজ এলাচ এবং সামান্য পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি খাবারে লবণটা অ্যাড করলে কিন্তু এর টেস্টটা অনেক বেশি ভালো আসে। এইদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিব 6 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে এই দুধের আমাদের মালাই পুডিংটা খুব দ্রুত জমাট বেঁধে যাবে। এবং সামান্য পরিমাণ পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা আমি গুলিয়ে নিলাম এবং দুধের মিশ্রণের মধ্যে ঢেলে দিলাম। দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু কর্নফ্লাওয়ারটা দলা বেঁধে যেতে পারে। আমি একটা হুইস্কের সাহায্যে খুব ভালো করে কর্নফ্লাওয়ার এবং দুধটাকে নেড়ে চেড়ে দিয়েছি। কিছুক্ষণ জাল করার পর লক্ষ্য করতে পারবেন যে এটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসতে শুরু করেছে। আমি যে সবুজ এলাচটা দিয়েছিলাম সেটা উঠিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি অনবরত নাড়াচাড়া করব। এটাকে আরও একটু ঘন করে নিতে হবে। ঠিক কী রকম কনসিস্টেন্সিতে আনবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যদি আপনাদের কাছে আগার আগার পাউডার থাকে, এখানে আপনারা 1 চা চামচের মতো আগার আগার পাউডারটা দিলেই হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আগার আগার পাউডারটা দেওয়ার পরে এত বেশি জাল করতে হবে না। আগার আগার পাউডারটা দেওয়ার 2 মিনিটের মধ্যেই কিন্তু দুধের মিশ্রণটাকে নামিয়ে নিতে হবে। যেহেতু আমি এটা কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করতেছি, এর জন্য এটাকে একটু ঘন করতে হবে। দেখতেই পাচ্ছেন আমার ক্যারামেলটা কিন্তু একদম গলে গিয়েছে এবং দুধের মিশ্রণের মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে। ক্যারামেলটা করে নেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা অনেক ভালো আসে আর কালারটা অনেক সুন্দর আসে। এইদিকে আমি যে পাত্রের মধ্যে পুডিংটা সেট করব, সেই পুডিংয়ের মোলটার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিলাম। এরপর গরম গরম মালাই পুডিংটা পুডিংয়ের মোল্ডের মধ্যে ঢেলে দিতে হবে। আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি। কোনো অবস্থাতেই কিন্তু এই পুডিংয়ের মিশ্রণটাকে ঠান্ডা করানো যাবে না, সঙ্গে সঙ্গেই পুডিংয়ের
পুডিং মোল্ডের মধ্যে নেমে নিতে হবে। এটাকে আমি ঠান্ডা করার পর 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এভাবে এখন আমি পুডিংয়ের চারপাশটা হাতের সাহায্যে একটু আলগা করে নিলাম এবং উপরে একটা প্লেট দিয়ে পুডিংটাকে মোল্ড আউট করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন পুডিংয়ের কালারটা জাস্ট ওয়াও এসেছে। এবার আমি একটা নাইফের সাহায্যে পুডিংটা কেটে দেখাচ্ছি। দেখুন পুডিংটা কতটা সুন্দর হয়েছে। খুবই অল্প উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায় এই পুডিংটা। আমাদের ঘরে কিন্তু সবসময় আগার আগার পাউডার থাকে না, বা অনেকে আবার ডিম খেতেও পছন্দ করেন না। তারা কিন্তু এই রেসিপিতে এই পুডিংটা একবার হলে বানিয়ে খেতে পারবেন। খেয়ে দেখবেন, আলহামদুলিল্লাহ অনেক বেশি পছন্দ হবে আপনাদের সবার। এরপর আমি পুডিংয়ের পিসগুলোকে উঠিয়ে নিলাম। আমি এখন আপনাদের সঙ্গে কেটে শেয়ার করতেছি। দেখুন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। এই পুডিংটাকে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই গরমে আপনার অন্তরে একদম প্রশান্তি এনে দেবে। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে রাখবেন। সারাদিনের ক্লান্তি শেষে এরকম হেলদি ডেলিশিয়াস একটা ডেজার্ট রেসিপি যদি ইফতার টেবিলে থাকে তাহলে কেমন হয় বলুন তো। আজকের পর্বে শেয়ার করব ইফতারিতে কলিজা ঠান্ডা করা ভীষণ হেলদি একটা ডেজার্ট রেসিপি। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে গাজর পাওয়া যাচ্ছে, আর এই গাজরের পুডিংটা যে এত মজার হয় যে আপনার বাসার ছোট্ট সোনামণি থেকে বড়রা অনেক বেশি পছন্দ করবে। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। বিসমিল্লাহ। রেসিপিটি শুরু করার জন্য প্রথমে আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিলাম 1.5 কাপ লিকুইড দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে কিছুটা ঘন করে নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম প্রায় 2 কাপের মতো গাজরগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এরকম স্লাইস করে নিয়েছি, মাঝে একটু কেটে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব গাজরগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত। অবশ্যই গাজরগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে, না হলে কিন্তু গাজরের বাজে একটা স্মেল লাগবে। তো নেড়ে চেড়ে এবার একটু ভালো করে চেক করে নিব যে গাজরগুলো সিদ্ধ হয়েছে কি না। তো দেখতেই পাচ্ছি গাজরগুলো কিন্তু মাশাআল্লাহ আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন হাতে চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে। তো এর পর্যায়ে এগুলোকে আমি ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিব। আজকে যেহেতু আমি গাজরের ক্যারামেল পুডিং তৈরি করব, তার জন্য চলুন ক্যারামেলটা প্রস্তুত করি। অন্য একটা নন স্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে আমি 5 টেবিল চা চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। আসলে চিনির পরিমাণটা এমনভাবে দিতে হবে যে পাত্রে আপনি ক্যারামেলটা সেট করবেন সে পাত্রটা যেন খুব ভালোভাবে কভার হয়, সে অনুপাতে চিনিটা দিয়ে নিতে হবে। তারপর মিডিয়াম আছে ক্যারামেল তৈরি করে নিব। যখন কালার চেঞ্জ হতে শুরু করবে সে পর্যায়ে নেড়ে চেড়ে এটাকে সুন্দর একটা কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। অবশ্যই নাড়াচাড়া করতে হবে শেষ পর্যায়ের দিকে। তারপর দেখুন খুব দ্রুত কিন্তু যে বাটির মধ্যে আমি পুডিংটা সেট করব সেই পুডিংয়ের পাত্রের মধ্যে আমি ক্যারামেলটাকে ঢেলে নিয়েছি। যে পাত্রটা স্কিপ হয়ে গেছে সেটার জন্য আমি দুঃখিত। তো ক্যারামেলটাকে কিন্তু পাতিলে বেশি সময় রাখা যাবে না, নাহলে কিন্তু পাতিলেই জমাট বেঁধে যাবে। তারপর দেখুন ক্যারামেলটাকে আমি ঠান্ডা হতে রেখে দিলাম। এই ফাঁকে আগে থেকে যে গাজরটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমরা একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিয়েছি। ব্লেন্ডারের জারের মধ্যে গরম গাজরটা কিন্তু দেওয়া যাবে না, তাতে করে কিন্তু ব্লেন্ডারের ক্ষতি হতে পারে। তার জন্য আমি ঠান্ডা করে নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম এখানে 2টা ডিম, চাইলে আপনারা 3টা ডিমও দিতে পারেন। দিয়ে দিলাম 1/2 কাপ চিনি এবং 1/2 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্সটা না থাকে আপনারা এখানে সামান্য একটু এলাচের গুঁড়া দিয়ে নিতে পারেন, তাতে করে কিন্তু ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। এবার এগুলোকে স্মুথ একটা পেস্ট করে নিব। ভিউয়ার্স, রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। এর মধ্যে কিন্তু কোনো দানা ভাব রাখা যাবে না, মানে গাজরের গোটা গোটা ভাব রাখা যাবে না। যতটা সম্ভব মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। তারপর আমি এখানে আরও 1 কাপ জাল করা দুধ দিয়ে দিলাম এবং 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু এই গাজরের পুডিংটা খেতে ভীষণ মজার হয়। তো আপনারা যদি গুঁড়ো দুধটা এই পর্যায়ে না দিতে চান তাহলে এখানে আরও কিছুটা লিকুইড দুধ অ্যাড করতে হবে। আমি এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিলাম। যে বাটির মধ্যে আমরা ক্যারামেলটা সেট করে রেখেছিলাম সেই বাটির ওপরে এবার একটা দিয়ে দেবো স্ট্রেনার, কারণ ব্যাটারগুলোকে আমরা সেকে দিব। তাতে করে গাজরের যদি কোনো দলাভাব থাকে সেটা কিন্তু বের হয়ে আসবে। এবার সমস্ত গাজরের মিশ্রণগুলোকে আমি স্ট্রেনারের উপর ঢেলে নিব এবং ভালো করে এগুলোকে সেকে নিব।
ভিউয়ার্স, যারা কখনো এই পুডিংটা খাননি, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল একবার হলো বাড়িতে তৈরি করে দেখবেন। কারণ এই ইফতারিতে সারাদিন কিন্তু আমরা অনেক ক্লান্ত থাকি, আর ইফতারিতে কিন্তু আমাদের ভাজা পোড়া বিভিন্ন আইটেম থাকে, শরবত থাকে, তারপরে যদি এরকম একটা ডেজার্ট থাকে, ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি দেখলে কিন্তু আমাদের আসলে প্রশান্তি চলে আসে। আর এরকম একটা ডেজার্ট থাকলে কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। তারপর দেখুন, আমি আগে থেকে হাঁড়ির মধ্যে পানি ফুটতে দিয়েছিলাম। পানিটা যখন কিছুটা ফুটতে শুরু করেছে সে পর্যায়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবং তার উপরে পুডিংয়ের বাটিটাকে বসিয়ে দিয়ে উপর থেকে একটা ঢাকনা দিয়েছি এবং তার উপরে আরও বড় একটা ঢাকনা দিয়ে দিয়েছি, যাতে করে ভাপ কোনো প্রকার বের হতে না পারে, এবং উপর থেকে আরও একটা ভারী জিনিস দিয়ে দিয়েছি। এভাবে এটাকে 40 মিনিট আমি স্টিম করে নিয়েছি। এবার একটা স্টিকের সাহায্যে আমি চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ক্লিন হচ্ছে, স্টিকটা একদম ক্লিন এসেছে, তার মানে আমার পুডিংটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। পুডিংটাকে ঠান্ডা করে নিয়েছি এবং ঠান্ডা হওয়ার পর 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন পুডিংটা হালকা একটু ডেবে গেছে, এতে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। তো অবশ্যই চেষ্টা করবেন পুডিংটাকে ঠান্ডা করার পরে ডিমোল্ড করতে, এবং নর্মাল ফ্রিজে 2-3 ঘন্টা রাখলে কিন্তু পুডিংটার টেস্ট আরও অনেক বেশি ভালো আসে এবং পুডিংটা কিন্তু সুন্দরভাবে জমে যায়। উপর থেকে একটা প্লেট দিয়ে আমি পুডিংটাকে ডিমোল্ড করে নিচ্ছি। এবার বাটির উপর হালকা করে একটু প্রেস করব, তাতে করে পুডিংটা কিন্তু সুন্দরভাবে খুলে আসবে। আপনার বাসায় যদি ছোট্ট সোনামণিরা রোজা থেকে থাকে, তাহলে তারা ইফতারি টেবিলে যদি এরকম একটা পুডিং দেখতে পায়, তারা কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। আর বাচ্চারা কিন্তু একদমই গাজর খেতে চায় না, বা যে কোনো এই ধরনের সবজিগুলো খেতে চায় না। আমরা যদি এভাবে তাদেরকে পুডিং করে দিই, তারা কিন্তু একদম চেটে পুটে খেয়ে নেবে এবং রোজ রোজ আপনার কাছে এই পুডিংটা তৈরি করে চাইবে। তো তারপর দেখুন পিসেস করে আমি পুডিংগুলো কেটে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন পুডিংটা কতটা লোভনীয় হয়েছে। এবার আমি একটা পুডিং আপনাদেরকে সার্ভিং ডিশে নিয়ে খেয়ে দিচ্ছি। দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে। এই পুডিংটা কিন্তু মুখে দিলে একদম মিলিয়ে যাবে, এত বেশি মজার হয়। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। ভালো লাগলে আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।